নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার 12টার বৈঠকে আপনাদের সকলকে আর একবার স্বাগত। এটা আমাদের দ্বিতীয় শো এবং গত সপ্তাহ শেষে প্রচুর কিছু ঘটে গেছে ইউরোপিয়ান ফুটবল। অবশ্যই দুটো হেডলাইন ম্যাচ, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি এবং আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি, যেখানে প্রিমিয়ার লিগের যে টাইটেলের যে দৌড় সেটাতে কিন্তু একটা নয়া মোড় দেখা যাচ্ছে। তো অবশ্যই সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো এবং বাকি লিগগুলোতে টুকরো কিছু খবর, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই শোতে। সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল। এক মাস আগে পর্যন্ত আর্সেনাল ছিল ফেভারিট এবছর। শেষ ম্যাচ মনে হচ্ছিল তাদের যে ট্রফি খরা, প্রিমিয়ার লিগের যে খরা, সেটা এবার কাটতে চলেছে। বাট এক মাস বাদে পুরো চিত্রটাই কিন্তু পাল্টে গেছে। ম্যানচেস্টার সিটি দে কেম ক্লোজ এবং কোথাও গিয়ে আবার সেই প্যানিক করতে শুরু করেছে আর্সেনাল এবং তাদের ভক্তরা। রোয়ান্দার কাছে যাবো সেই নিয়ে। রোয়ান্দা ফার্স্ট অফ অল ম্যাচ নিয়ে অনেকদিন পর আমরা যেটা যেটা সব থেকে বড় টকিং পয়েন্ট, সেটা হলো আর্সেনালের যে ইন্টেন্ট। আমরা আর্সেনালকে এই প্রিমিয়ার লিগে যখনই এরকম হেভি ওয়েটদের এগেনস্টে খেলতে দেখেছি, অনেকটা আমরা দেখেছি একটু প্রিকশন নিয়ে তারা খেলেছে, ডিফেন্স কম্প্যাক্ট করে। সেরকম আমরা ভালো ফুটবলটা অতটা দেখিনি, বাট সামহাও এই ম্যাচটা ওয়াজ হাই একদম ভোল্টেজ একদম মাউথ ওয়াটারিং ক্ল্যাশ। আর্সেনালকে একবার অন্য রূপে দেখেছি, বাট কোথাও দেবার বিট আনলাকি। তো কি মনে হচ্ছে টাইটেলের যে দৌড় সেটাতে এবার একটা নয়া মোড়? আর্সেনাল কি শেষমেশ কামব্যাক করতে পারবে, নাকি ম্যানচেস্টার সিটি আবারও তাদের, অবশ্যই তারা অভ্যস্ত এইভাবে, তো আবারও কি ম্যানচেস্টার সিটি নাকি না আর্সেনাল? অবশ্যই রাহুল। অ্যান্ড যেটা তুমি বললে, বাট বলা শুরু করার আগে সবাই বেশ ভালো লাগছে, সবাই বেশ রং বেরঙের জার্সি পরে আছে। সিনাইজা ইউনাইটেডের রেট্রো, আমি সিটি রেট্রো, রাহুল স্পোর্টিং লিসবনের রেট্রো, বেশ ভালো লাগছে। বাট কামিং টু দিস ম্যাচ, এই ম্যাচটাতে আই গেস সবকিছু ছিল, স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট মিনিট, সবকিছু ছিল ম্যাচটাতে। অ্যান্ড সেই যদি তুমি একদম ফার্স্ট আই থিঙ্ক 2 মিনিটের মাথায় হালান্ড চেস করেছিল গোলকিপারকে আর্সেনালের, বল বাইরে, তারপর সেখান থেকে 10 মিনিটের মাথায় চান্স চলে এসেছিল। 3-4 বার বল বারে লেগেছে, উডওয়ার্কে লেগেছে, জামা ছিঁড়ে গেছে হালান্ডের, মারপিট হয়েছে, একটা হালকা হেডবাট হয়েছে। তো অলমোস্ট সবকিছু ছিল ম্যাচটার মধ্যে। কামিং টু আর্সেনাল, আই থিঙ্ক আর্সেনালের এই মুহূর্তে আর্সেনালের যে সিচুয়েশন, এই যে সেই মোমেন্টটা গেব্রিয়েল ভার্সেস হালান্ডের যে টাসেলটা ছিল এই ম্যাচটাতে, সেটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। অ্যান্ড বাট হ্যাঁ, এইটা নিয়ে একটা আলোচনা করবো যে আমরা রেড কার্ড হওয়া উচিত ছিল কি না। বাট কামিং টু আর্সেনালে আই থিঙ্ক এই মুহূর্তে আর্সেনালের যে সিচুয়েশন, ওদের চ্যাম্পিয়ন্স লিগ আছে, ওদের লিগে ওরা মানে 10 পয়েন্টের গ্যাপটা কমিয়ে এখন 3 পয়েন্টের গ্যাপ, যেখানে সিটি একটা ম্যাচ কম খেলে আছে সিটির। তো সেখানে দাঁড়িয়ে সবচেয়ে ডিফিকাল্ট পজিশন এখানে কি ফার্স্ট পয়েন্টটা মেনটেন করা, বিকজ সিটি এখন সবকটা ম্যাচ জিতলে ইকুয়াল পয়েন্টে শেষ করবে, সিটি গোল ডিফারেন্স হয়তো বাড়িয়ে নেবে ইনটেন্টে খেলে। তো আই গেস আর্সেনালের কাছে এখন খুবই একটা ট্রিকি সিচুয়েশন মিকেল আর্টেটার কাছে, এন্ড তার ছেলেদের কাছে। আই থিঙ্ক এই ম্যাচটা হারার থেকেও বেশি গায়ে লাগবে আর্সেনালের, যেটা বোর্নমাউথের কাছে হোমে হারলো আর্সেনাল। সেরকম ম্যাচে যদি পয়েন্ট নষ্ট করো ঘরের মাঠে, আই গেস সেই ম্যাচগুলো আরো বেশি হন্ট করে তোমাকে। এই ম্যাচটাতে আর্সেনাল দারুণ খেলেছে ফুটবল, মানে এক গোল খেয়ে যাওয়ার পরও সেখান থেকে ফিরে আসা, কাই হাভার্টসের সেই ফলো থ্রু করা গোলকিপারকে সেখান থেকে ডোনারুমার পা থেকে মানে মূলত ডিফ্লেক্ট করে গোলটা হওয়া। বাট শেষ মুহূর্ত অব্দি ইন্টেন্ট রাখা, দে ওয়ান্টেড টু উইন দিস ম্যাচ অ্যাট এনি কস্ট। সিটি ভালো খেলেছে, খুব ভালো খেলেছে, বারে লেগেছে আর্সেনালে দুটো শট, বাট আনলাকি ছিল। বাট ইয়েস, এইসব ম্যাচে এটা হবেই, তোমাকে দেখতে হবে যে বোর্নমাউথের মতো ম্যাচগুলো তুমি কি করছো। আই গেস সেই ম্যাচটাতে বেশি কমপ্লিসেন্সি দেখিয়ে ফেলেছে আর্সেনাল, তো সেটাই আই গেস হন্ট করছে এখন। বিকজ এখন আর্সেনালকে সিটির এগেনস্টে ম্যাচ জেতার জন্য সিটির হোমে গিয়ে 110% দিতে হবে, বিকজ সিটিও জানে যে আমাদের কাছে চান্স এসে গেছে, যেটা কয়েক মাস আগে ছিল না। অ্যান্ড সিটি নোজ হাউ টু উইন, রিসেন্ট টাইমসে প্রচুরবার জিতেছে, আর্সেনালের কাছে প্রেশারটা বেশি, সেই লাস্ট বিগত ক বছর ধরে তারা জেতেনি এই লিগটা। তো আই গেস এখন এই মুহূর্তে আর্সেনালের কাছে বেশি ডিফিকাল্ট এই মোমেন্টামটা বজায় রেখে গোল ডিফারেন্স বাড়িয়ে শেষ করা, বিকজ তাদেরকে এখন গোল ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। সিটি কিন্তু অনেক বেশি লাইটলি নেবে, এনজয় করে খেলবে। আর্সেনালের জন্য প্রেশার বেশি, বিকজ দে হ্যাভ দি ইপিএল অলসো দি চ্যাম্পিয়ন্স লিগ, দুটোই হারতে পারে তারা। একেবারেই তাই, এটা একটা ভ্যালিড পয়েন্ট। আমার মনে হয় এটাই হয়তো আর্সেনালের জন্য কাজটা অনেকটা কঠিন করবে, কারণ তারা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। ফর দেম ইট উইল বি টাফ। সিটির জন্য সেরকম কোনো চিন্তা নেই, সিটির জন্য অনলি ফোকাস ইজ নাও
প্রিমিয়ার লিগ। সেইটা নিয়েও আসবো সিনাচিতার কাছে, বাট তার আগে কয়েকজনের পারফরমেন্স নিয়ে কথা বলতে হচ্ছে। অবভিয়াসলি আর্লিং হালান্ড, তিনি এই কয়েকদিন একটু চুপ ছিলেন, তাকে সেই গোল স্কোরিং ফর্মে হিসেবে দেখা যাচ্ছিল না, বাট ম্যাচের সব থেকে ইম্পর্টেন্ট গোলটা এলো তার পা থেকে। এবং রায়ান চেরকি, এই গোলটা যদি লিওনেল মেসি করতেন, হয়তো সেই রিলটা হয়তো পুরো বিশ্বজুড়ে ভাইরাল হতো এবং প্রচুর আলোচনা হতো। আর অবশ্যই মেসি, অবশ্যই তিনি এটা কনসিস্টেন্টলি করে আসেন বছরের পর বছর। বাট রায়ান চেরকি, তাকে অনেক ম্যাচে এইভাবে জ্বলে উঠতে দেখা যায়, স্পেশালি তার স্কিল এবং তার একটা কুল ডিমিনারের জন্য। অবশ্যই পেপ গার্ডিওলাকে ক্রেডিট দিতে হবে, তার এই যে রিক্রুটমেন্ট, এই যে সামার সাইনিং রায়ান চেরকি উড বি অ্যান অ্যাসেট ফর ম্যানচেস্টার সিটি। অবশ্যই জানি বার্নার্ডো সিলভা খুব সম্ভবত হয়তো নেক্সট সিজন আর আমরা সিটি জার্সিতে তাকে দেখবো না, বাট তার জায়গায় অবশ্যই রায়ান চেরকি, তিনি কিন্তু একজন ভরসাযোগ্য মিডফিল্ডার হয়ে উঠছেন ম্যানচেস্টার সিটির জন্য। বাট স্নেহাশিসদা, আমরা যদি নেক্সট কয়েকটা ফিকশন নিয়ে কথা বলি, ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল, অবশ্যই এখন টাইটেলের রেসটা তো এই দুজনের মধ্যে। তো কি মনে হয় লাস্ট 5টা ফিক্সার যদি আমরা কথা বলি, যেন কি মনে হচ্ছে কার কাছে অ্যাডভান্টেজ বেশি? দেখো, আই থিঙ্ক দেখো, দুটো টিমই খুব টপ ক্লাস টিম, তারা চাইলেই 10টা ম্যাচই তাদের পক্ষে রেজাল্ট আনতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কনসিস্টেন্সি। এটা রোহন বললো যে তুমি যখন হোমে বনমাউথের কাছে দুম করে হেরে যাও, যখন তুমি টাইটেল রেসে আছো এত ভালো টিম হওয়া সত্ত্বেও, সেখানেই প্রবলেম হয়ে যায় আর্সেনালের মতো টিমের। তারা কোন দিন কি পারফরমেন্স দেবে কোনো গ্যারেন্টি নেই, খুবই আনসার্টেন একটা টিম। এবং সেটাই কিন্তু সেটাই প্রবলেম হয়ে যায় তাদের লং রানে। একটা প্রিমিয়ার লিগের মধ্যে টুর্নামেন্ট জিততে গেলে তোমার লং রানে কিন্তু মোমেন্টাম ক্যারি ফরওয়ার্ড করতে হবে, যেটা একটা সিটি জানে, যেটা কয়েক বছর ধরে সিটি কিন্তু করে আসে। সিটি হয়তো শুরুতে একটু মানে খেতে পারে, ফলস খেতে পারে, বা হয়তো মিডিলে একটুখানি হারিয়ে যেতে পারে, বাট যখন শেষ ল্যাপটা আসে তারা কিন্তু দেখা যাবে হয়তো লাস্ট 10টা-15টা ম্যাচ কন্টিনিউ জিতে বা আনবিটেন থেকে তারা হয়তো লিগটা জিতে চলে গেল। এটা সিটি করে এসছে এবং সিটি হয়তো সেটাই এবারেও করবে। তো আমার মতে বলে এখন যে মোমেন্টাম, এখন যে কন্ডিশন, লাস্ট 1-1.5 সপ্তাহ যে ফুটবলটা খেলেছে আর্সেনাল, যেভাবে এক একটা সুযোগ তাদের কাছ থেকে চলে গেছে, কোয়াড্রাপেল থেকে এখন মাত্র 2টো কাপের তাদের কাছে হাতছানি, একটা লিগ এবং একটা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ আছে, সেখান থেকে দাঁড়িয়ে প্রেশারটা তাদের উপর অনেকটাই। আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচ, কারণ এখন ব্যাপারটা শুধু আর্সেনালের হাতে নেই, এখন কিন্তু সিটিকেও পয়েন্ট নষ্ট করতে হবে, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে এই ম্যাচটা যেহেতু সিটি জিতে গেল, এখন কিন্তু আপনারা যদি দেখেন, যদি দুজনেই সবকটা ম্যাচ জেতে তাদের যেগুলো রিমেনিং ম্যাচেস, তাহলে কিন্তু দুজনেই 85 পয়েন্টস শেষ করবে এবং সেখানে গোল ডিফারেন্স কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো সেখান থেকে দাঁড়িয়ে সিটির কাছে এই জন্য এটা ছিল মরণবাচল লড়াই, কারণ সিটি যদি এই ম্যাচটা হেরে যেত, অন্য রেজাল্টের উপর তাদের নির্ভর করতে হতো, যতই তারা পরে সব বাকি সব কটা ম্যাচ জিত। কিন্তু সেটা এই ম্যাচটা জিতে তারা তাদের হাতের ব্যাপারটা রেখেছে। সেখানে আর্সেনালের জন্য কিন্তু অন্য রেজাল্টের একটু নজর রাখতে হবে। তারা চাইবে সিটি যেন অ্যাটলিস্ট একটা পয়েন্টও যেন নষ্ট করুক, যেন একটা ম্যাচ যেন ড্র হয়ে যায় অ্যাটলিস্ট, এবং তারা যেন বাকিগুলো জেতে। তো খুবই ইন্টারেস্টিং উইকস আহেড। আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচই হয়তো খুবই ভালো হবে, বাট মোর দ্যান সিটি আমি আর্সেনাল নিয়ে চিন্তিত এই জন্য বেশি, কারণ আর্সেনাল কোন দিন কোন ফুটবলটা খেলবে আই থিঙ্ক আর্সেনাল ফ্যানরাও জানে না, সেইটাই হচ্ছে প্রবলেমেটিক। তো দেখা যাক সেটা কি হয়, বাট প্রেশার কিন্তু আর্সেনালের উপর অনেক বেশি কম্পেয়ার টু সিটি। রাহুল, আরেকবার এইটা দে যেটা দিবি। এটা হচ্ছে আর্সেনালের আপকামিং ফিক্সার। ইয়াপ, তুমি দেখো বার্নি অ্যাওয়ে কিন্তু ইজি ফিক্সার নয়, ম্যানচেস্টার সিটির আপকামিং ফিক্সার এটা ম্যানচেস্টার সিটি। বার্নি অ্যাওয়ে ইজি নয়, স্টিল ইজি নয়। ব্রেন্টফোর্ড হোম, ব্রেন্টফোর্ডও ভালো টিম। বার্নলি দেখো এখন রেলিগেশন জোনে, রেলিগেট অলমোস্ট হয়ে গেছে। তো এই ম্যাচটা, বোর্নমাউথ ম্যাচটা, এগুলো কিন্তু সিটি টার্গেট করবে গোল ডিফারেন্সটা বাড়ানোর জন্য। একদমই একদমই। এভারটন অ্যাওয়ে, আই থিঙ্ক এভারটন একটুখানি ফর্মে ফিরেছে, বাট স্টিল এই ইনফর্ম ম্যানচেস্টার সিটির কাছে খুব একটা প্রবলেম হবে না। বর্নমাউথ, ব্রেন্টফোর্ডও আশা করছি না খুব একটা প্রবলেম হবে। তো সিটির কাছে কিন্তু অনেকটা ইজি হবে আশা করছি কম্পেয়ার টু আর্সেনাল। এটা হচ্ছে আর্সেনালের আপকামিং ফিক্সার এবং তার মধ্যে অবশ্যই ইউসিএল এর দুটো ম্যাচ রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো টিমের এগেনস্টে। সো ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম, বার্নলে, ক্রিস্টাল প্যালেস। আমার মনে হয় আর্সেনালের একটু হলো অ্যাডভান্টেজ, বাট যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে আর্সেনালের যে ফর্ম, তারা স্ট্রাগল করছে গত 1 মাস ধরে, সেটুকুনি পরিষ্কার। বাট মিকেল আর্টেটা তিনি বলছেন যে দে আর কনফিডেন্ট যে এখনো এই দৌড় শেষ, এই রেস শেষ হয়ে যায়নি, তাদের প্লেয়াররা কনফিডেন্ট যে তারা ফিরে আসবেই, তারা এই সুযোগটা হাতছাড়া করতে চান না, বা যেটা তারা গত কয়েক বছর করে এসছে, তীরে এসে তরি ডোবা যাকে বলে, সেটাই আর্সেনাল করে এসছে। বাট এবছর তারা সেটা করতে চায় না, এবছর ট্রফি নিয়ে পোডিয়াম ফিনিশ করতে চান তারা। দেখা যাক আর্সেনাল না ম্যান সিটি। তবে লিগটা কিন্তু জমে গেছে, যেটা 1 মাস আগে মনে হচ্ছিল যে একটা একতরফা একঘেয়ে একটা লিগ হবে, সেটা কিন্তু নয়। শেষ কয়েকটা 4-5 সপ্তাহ কিন্তু জমজমাট প্রিমিয়ার লিগ। সো এবার আমরা শিফট করে যাবো ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি। ফার্স্ট রোহানদা, তারপর বিফোর উই শিফট টু দ্যাট ম্যাচ,
দুজনকে জানতে চাই যে গ্যাব্রিয়েলকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল কি না, বিকজ কমেন্ট্রি যদি শুনে থাকো বারবার মানে রেফারি যাওয়ার আগে অবধি বলছিল কমেন্ট্রিতে যে ইটস আ রেড। একদম ছবিটা দুজনের কাছে জানতে চাই, মানে গ্যাব্রিয়েল শুড হ্যাভ বিন সেন্ট অফ অর নট। আই থিঙ্ক স্নেহাশিস দা হ্যাঁ, আমার মতে বলে হেডবাট এমন একটা মানে যে পশ্চারটা আলটিমেটলি আমরা দেখি হেডবাটের ক্ষেত্রে, সেখানে আই থিঙ্ক রেড কার্ড হওয়াটাই উচিত আমার মনে হয়। বাট ছবিটা আবার দেখো রেফারির, হ্যাঁ দেখো আবার রেফারির ডিসিশন হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল রেফারির ওপর। তুমি যদি দেখো এই ছবিটা পরিষ্কার, মানে এটা তো একটা ইন্টেনশনালি হেডবাট, কখনো এমন হয় না যে তুমি এটা ভুল করে মানে হয়ে গেছে সামাও হ্যাঁ, যে ঠিক আছে তুমি অ্যাভয়েড করে দিলে, এটা তো ওরম ব্যাপার নয়। হেডবাট যখনই হবে সেটা তুমি ইচ্ছাকৃত ভাবেই করছো, তুমি ইন্টেনশনালি সেটা করতে চাইছো। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় অ্যাটলিস্ট রেড কার্ড হওয়া উচিতই। বাট আবার সেই রেফারির ওপর, হয়তো রেফারি চাইনি এরকম একটা ম্যাচ যেখানে ম্যাচটা এতটাই ওপেন প্লে হচ্ছিল, এত ভালো একটা খেলা হচ্ছিল, সেটাকে হয়তো ডিস্টার্ব করতে চায়নি, সেটা ইন্ডিভিজুয়াল রেফারির ওপর হতে পারে। বাট ঠিক আছে, বাট আমার মনে হয় হেডবাটের মতো যখন অকেশন হয় তখন আই থিঙ্ক রেড কার্ড হয় বাঞ্ছনীয়। একেবারেই তাই। এবং যেটা বলছিলে এবার ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড তারা নেক্সট সিজন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করার জন্য নিজেদের জায়গাটা অনেকটাই শক্ত করে ফেলেছেন, কিন্তু উল্টো দিকে চেলসি কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে। বাট চেলসির ম্যানেজমেন্ট বলছে যে তাদের ভরসা রয়েছে, তাদের যে নতুন কোচ রোজানিয়ার, তার উপর তাদের যথেষ্ট ভরসা রয়েছে। রোজানিয়ার নিজে বলছেন যে হ্যাঁ, ক্লাব ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখছে। বাট ম্যানচেস্টার ইউনাইটেড আফটার লং টাইম অ্যাগেন উইল সি দেম ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, তাই মনে হচ্ছে। কারণ অনেকটা তাদের নিজেদের জায়গাটা কিন্তু শক্ত করে ফেলেছেন। আমরা জানি এর আগেও কয়েকটা শেষ 4টে ম্যাচে মিকেল ক্যারিকের আন্ডারে সেই ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যায়নি, যেটা তিনি শুরু করার পর যেভাবে দেখা গেছে প্রথম 5-6টা ম্যাচে। বাট আবার চেলসির বিরুদ্ধে এই জয়টা অবশ্যই একটা স্টেটমেন্ট উইন। রোয়ান দা ফার্স্ট থটস অ্যাবাউট দ্য গেম, তারপর স্নেহাশিসদের কাছে যাবো। ওয়েল অফকোর্স, মানে এই এই মুহূর্তের লিগ গুলো দেখতে খুব ভালো লাগে। মানে এক একটা পয়েন্ট এক একটা দিক ঘুরিয়ে দিতে পারে। একজন লড়াই করছে রেলিগেশন বাঁচানোর, একজন লড়াই করছে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা পাওয়ার, একজন লড়াই করছে লিগ জেতার, তো একজন তাকে টক্কর দেওয়ার। সো এই সময়ের লিগ গুলো দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন থার্ড, আই থিঙ্ক এখন ইউনাইটেড থার্ডে আছে, তো অলমোস্ট সিলড দ্য স্পট ফর চ্যাম্পিয়ন্স লিগ। দুর্দান্ত একটা ম্যাচ, খুবই টক্করের ম্যাচ। চেলসি অনেক চেষ্টা করেছিল ইকুয়ালাইজারটা পাওয়ার, বাট আই গেস ইউনাইটেড মানে ডিজার্ভিং ভাবে জিতেছে ম্যাচটা। অ্যান্ড চেলসি, যেটা তুমি বললে, মানে এখনো কিছু কিছু জায়গাতে চেলসি মিসঅ্যাপস করেছে গোটা সিজনে। তো আই গেস ইউনাইটেডের কাছে একটা বড় সুযোগ ছিল এন্ড তারা সেটা নিয়েছে। এন্ড এই মুহূর্তে এই ফেজে অফ দ্য লিগ, যেখানে সবাই 32টা 33টা করে ম্যাচ খেলে নিয়েছে, লাস্ট এরা 4টে করে 5টা করে 6টা করে ম্যাচ বাকি রয়েছে, এক একটা পয়েন্ট এক একটা দিক ঘুরিয়ে দিতে পারে। আই গেস ইউনাইটেডের কাছে সুযোগ ছিল এন্ড দে গ্র্যাবড ইট, কারণ স্ট্যামফোর্ড ব্রিজে ইট ওয়াজ চেলসিজ ম্যাচ নট টু লুজ। ইউনাইটেড সেটা ম্যাচটা বার করে নিয়ে নিয়েছে। আই গেস ক্রেডিট টু দেম। স্নেহাশিসদা, তুমি তো ম্যাচটা দেখবেই, তোমার থটস এবং ব্রুনো ফার্নান্ডেজ এবং ম্যাথিউস কুনার পারফরমেন্স নিয়ে কি বলবে? হ্যাঁ একদম, আই থিঙ্ক ব্রুনো ফার্নান্ডেজ তো মানে হৃৎপিণ্ড এই টিমটার। আই থিঙ্ক আমি জানি না এই মৌসুম শেষে ব্রুনো ফার্নান্ডেজ কতটা আটকাতে আটকাতে পারবে ইউনাইটেড। সেই জন্য চ্যাম্পিয়ন্স লিগটা মনে হয় আরো দরকার। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলটা এলে হয়তো ইউনাইটেডের কাছে বলার একটা জায়গা আছে ব্রুনো ফার্নান্ডেজ প্লেয়ারকে, যে তুমি আরো একটা বছর অ্যাটলিস্ট থেকে যাও। কারণ আমরা গত বছর থেকেই শুনছি বিভিন্ন লিঙ্ক, সেটা মানে সৌদি লিগের হতে পারে বা ব্রুনোর আই থিঙ্ক যে ক্যালিবার, যে ফর্ম এবং যে এজ, আই থিঙ্ক তার এখন সৌদি লিগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে কোনো টপ টিম ইউরোপের যে কোনো লিগে তিনি খেলতে পারেন এবং ট্রফি জেতাতে পারেন, সেই ক্যাপাবিলিটি তার আছে। অ্যাজ আ ইউনাইটেড ফ্যান আমি মনে করি আমরা খুব লাকি যে ব্রুনো আমাদের সঙ্গে এখনো আছে এত স্ট্রাগল করার পরও। এবং কাইন্ড অফ যেটা আমরা ডেভিড দেগিয়ার সময় বলতাম যে দেগিয়া ছিল বলে হয়তো আমরা রেলিগেট হইনি, যেটা স্পার্স হয়তো হতে পারে এবছর, আর এখন হয়তো ব্রুনো আছে বলে আমরা রেলিগেট হচ্ছি না। তো আই থিঙ্ক ব্রুনো এক্সেলেন্ট, আরেকটা গেম আরেকটা অ্যাসিস্ট, এবং আই থিঙ্ক আর 3-4টে অ্যাসিস্টই আছে, হয়তো অল টাইম রেকর্ড ভেঙে দেবে একটা সিজনে মোস্ট অ্যাসিস্টেড আই থিঙ্ক প্রিমিয়ার লিগে। আই থিঙ্ক এক্সিলেন্ট সিজন ফর হিম। এবং প্রত্যেক গেমে ব্রুনোর যে খিদে, আই থিঙ্ক ভেরি হাঙ্গ্রি একজন প্লেয়ার, মানে সব সময় চাই উন্নতি করতে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং টিমের জন্য। তুমি যদি দেখো এবং প্রপার ইউজেজ, আই থিঙ্ক মাইকেল ক্যারিক আসার পর থেকে তাকে প্রপার ইউজ করা হচ্ছে মোর অ্যাটাকিং রোলে, যেটা হয়তো সেখানে আমরিনের সময় হচ্ছিল না। মোর ডিফেন্সিভ নাম্বার 8 রোল ইউজ করা হচ্ছিল, সেটা একদমই মানে বেস্ট গেমটা বার করে আনে না ব্রুনো ফার্নান্ডেজ। আই থিঙ্ক মোর অ্যাটাকিং রোলে নাম্বার 6 বা নাম্বার 10 হিসেবে আরো বেটার রোলটা সে প্লে করে, এবং সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। তো সেটা ভালো। আর ম্যাথিউস কুনা আই থিঙ্ক খুব
খুব ভালো। আই থিঙ্ক গোলটা যদি তুমি দেখো সুন্দর কাটিং এবং পেছন থেকে এসে কেউ বুঝতেই পারেনি, পেছন থেকে এসে ওয়ান টাইমে ফিনিশ, এক্সেলেন্ট ফিনিশ। বাট তাছাড়াও আমি বলবো ডিফেন্সিভ কোনো প্রপার সেন্টার ব্যাক ছাড়া কিন্তু ইউনাইটেড নেমেছিল চেলসির এগেনস্টে, কারণ সবাই ইনজুরি ছিল এবং এ ছিল। সেখান থেকে দাঁড়িয়ে সেরকম একটা পারফরমেন্স লুক শ এবং হেভেন, আই থিঙ্ক হেভেন 1 মিলিয়নে কেনা হয়েছে ওই প্লেয়ারটাকে, 1 মিলিয়ন। আই থিঙ্ক বেস্ট বিজনেস ফর ইউনাইটেড আই থিঙ্ক ইন লাস্ট 10 ইয়ার্স, হেভেনকে 1 মিলিয়নে কেনা। একটা এক্সেলেন্ট ট্যালেন্ট, একটা বাচ্চা ছেলে, যে বিগ হার্টেড প্লেয়ার বলে না, মানে একদম জান লড়িয়ে দেয়, ফাটিয়ে খেলে। এবং যে ট্যাকেলটা, কোল পালমারের ট্যাকেলটা তুমি দেখবে বক্সের ভেতর, এত ক্লিন ট্যাকেল একটা ইয়ং প্লেয়ারের থেকে, যেখানে আমরা সবাই জানি যে হালকা টাচ হলে কিন্তু পেনাল্টি হতে পারে বক্সের ভেতর। সেখান থেকে এক্সেলেন্ট ওভারঅল। বাট হ্যাঁ, চেলসির কাছে সুযোগ ছিল, বাট চেলসি টিমটা আমার মনে হয়েছে গেম বানাচ্ছিল বাট ফিনিশ করার লোক নেই। আই থিঙ্ক প্রপার গোল স্কোরার নেই। লিয়ান ডেলেপকেও তুমি যদি দেখো, ডেলেপও কিন্তু চোট আঘাত মিলে সেরকম ফর্ম থেকে দেখাতে পারেননি। আই থিঙ্ক তিনিও কনসিস্টেন্সি অভাবে ভুগছেন। বাট গোল করার লোক খুব কম লাগলো চেলসিতে। এবং তুমি দেখো লিভারপুলও কিন্তু জিতেছে, সেই কারণে চেলসির রাস্তা কিন্তু প্রায় কঠিনই হয়ে গেল এবার ইউরোপে খেলার। আমি জানি না তারা আলটিমেট চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলার পারবেও কিনা, বা এখন হয়তো তারা চাইবে যে অ্যাটলিস্ট ইউরোপা কিংবা কনফারেন্স লিগের পজিশনটা বজায় রাখতে। বাট সেটাও কিন্তু তাদের জন্য খুব টাফই হবে যে ফুটবলটা তারা খেলছে। তো দেখা যাক সেটা কি হয়। বাট ইউনাইটেডের জন্য বিগ রেজাল্ট। আই থিঙ্ক তারা মোটামুটি সিল করে ফেলেছে। আর যদি 3-4টে ম্যাচ তারা যে বাকি আছে তাদের মধ্যে 3-4টে ম্যাচ যদি তারা তাদের পক্ষে আনতে পারে রেজাল্ট, আই থিঙ্ক ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল গ্যারেন্টেড ফর ইউনাইটেড নেক্সট। একেবারে থিংস আর গেটিং ডিফিকাল্ট ফর চেলসি। আমরা যদি দেখি, যেটা স্নেহাশিস বললো, ইউরোপা লিগ বা ইউসিএল এ খেলা তো সত্যিই টাফ এই মুহূর্তে। আদৌ আমরা ইউরোপিয়ান ফুটবলার দেখবো নাকি চেলসিকে? বাট ম্যানেজমেন্ট ব্যাক করছে, রোজেনিয়ারকে ম্যানেজমেন্ট ব্যাক করছে। আমরা জানি মিড সিজনে তাকে নিয়ে আসা হয়, সো তারা ব্যাক করছে এবং নেক্সট সিজন তাদের বেশ বড় পরিকল্পনা রয়েছে। ভালো কিছু এলিট রিক্রুটমেন্ট করে দলটাকে ভারসাম্যটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে অবশ্যই চেলসি। বাট হোয়াট অ্যাবাউট দিস পিকস স্নেহাশিস? তারপর আমি রোহানদের কাছে যাবো। গার্নাচোর যে স্ট্রাগল আমরা দেখলাম। আমি পরের দিন সকালে উঠে যখন ইনস্টাগ্রাম খুলে লুকসর পোস্ট আমার কাছে আসে, এবং আমি মানে ওটা স্টোরিও দিয়েছিলাম যে হোয়াট আ পিক টু চুজ ফর লিউক টু পোস্ট। ফার্স্ট ইমেজ এটাই পোস্ট করেছে লিউকসর। এবং দেখুন, আমি কিছু খারাপ বলতে চাই না, বাট আই থিঙ্ক ইউনাইটেড প্লেয়াররাও খুব একটা হ্যাপি নয় যেভাবে গার্নাচো লাস্ট কয়েকটা মানে মাস কাটিয়েছে ইউনাইটেডে। তার বিহেভিয়ার এবং এভরিথিং যেটা আমরা মিডিয়াতে পড়েছি, দেখুন মিডিয়াতে যেটা এসছে আমরা সেটাই পড়েছি। আমরা তো আর জানি না কোনটা সত্যি। এটা তো আর ময়দানের ব্যাপার নয় যে আমরা গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবো সত্যি না মিথ্যে। এটা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল। বা যেটা মিডিয়াতে এসছে সেটাই আমরা জেনেছি যে হয়তো ইউনাইটেড প্লেয়াররা, যেটা আমি যারা অ্যাপ্রোচ দেখলাম, তুমি যদি মনে করো ক্যাসিমিরো একটা ক্লিপ ভাইরাল হয়েছে, গার্নাচো বলটা নিয়ে উঠছে, ক্যাসিমিরো সিধা গিয়ে ট্যাকেল করেছে, ক্লিন ট্যাকেল, এবং গার্নাচো পড়ে গেল। সেখান থেকে কিন্তু মুভমেন্ট, এবং সেখান থেকে আমি যদি খুব বললা করি, গোলের মুভমেন্টটা ক্লিয়ার তৈরি হয়েছিল। তো আই থিঙ্ক গার্নাচোকে দেখে একটা এক্সট্রা মোটিভেশন পেয়ে গেছিল আই থিঙ্ক ইউনাইটেড প্লেয়াররা। এক্সেলেন্ট পারফরমেন্স, এবং ডিয়েগো ড্যালোটের মতো প্লেয়ারও যেভাবে ডিফেন্ড করেছে গার্নাচোকে, ও মাই গড, মানে সে ফেলে দেয় পুরো গার্নাচোকে। আর গার্নাচো এখন ইউনাইটেড হয়েই খেলে, সেদিন আমাদের হয়েই খেলেছে 12 ম্যান হিসেবে। খুবই বাজে একটা পারফরমেন্স চেলসির হয়ে। বাট হ্যাঁ, সেম জিনিস আমি বলবো, চেলসি ফ্যানরাও কিন্তু বু করেছে মেসন মাউন্টকে। মেসন মাউন্ট যখন আমাদের হয়ে নেমেছিল সেকেন্ড হাফে অ্যাজ আ রিপ্লেসমেন্ট, তাকেও কিন্তু অনেক বুশ নিতে হয়েছিল, কারণ তিনি ফর্মার চেলসি প্লেয়ার। বাট জিতেছে বলে তিনি শুশ পুশ করে দিয়েছেন। বাট অ্যাটলিস্ট আমি একটা কথাই বলতে চাই এটা শেষ করার আগে, যে মেসন মাউন্ট কিন্তু চেলসিতে থাকাকালীন অন্য কোনো প্রিমিয়ার লিগের জার্সি পরে ঘুরে বেড়ায় না। তো সেখান দিয়ে অ্যাটলিস্ট মেসন মাউন্ট লয়াল ছিল, আনলাইক গার্নাচো। তো ঠিক আছে, তো আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। বাট গার্নাচোর কেরিয়ার খুব একটা ভালো দিকে যাচ্ছে না, আমি এটাই যা বুঝতে পারছি। গার্নাচোর অ্যাটিটিউড প্রবলেম আছে অনেক, মানে যখন ন্যাশনাল টিমের ইয়েতে কথাবার্তা শোনা যায় তখনও মানে গার্নাচোর অ্যাটিটিউড প্রবলেম বিশাল আছে। এন্ড এইগুলোই কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আই থিংক চান্স পাওয়ার কোনো চান্স নেই। না, আমার মনে হয় না। বাট রোহান, দা ক্যাসেমিরোর পারফরমেন্স নিয়ে কি বলবো? আমরা দেখছি এটা ম্যানচেস্টার ইউনাইটেড তার লাস্ট সিজন যেভাবে জ্বলে উঠছেন, যত সিজন প্রোগ্রেস করছে, এবং ব্রাজিলের জন্য এবছর তিনি আই থিঙ্ক উইল বি ভেরি মাচ সেন্ট্রাল টু কার্লো অ্যানসেলোটিস প্ল্যান। তো যত আমরা দেখছি তার ক্যারিয়ার শেষের দিকে যাচ্ছে, তত আমরা সেই ক্যাসেমিরোকে সেভাবে জ্বলে উঠতে দেখছি, স্পেশালি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যেভাবে তিনি ইমপ্রুভ করেছেন লাস্ট কয়েক মাসে। একদমই তাই, মানে হি ইজ এজিং লাইক ফাইন ওয়াইন যেটা বলে থাকি আমরা। অ্যান্ড মানে ওই পজিশনটা খুবই একটা ভাইটাল পজিশন, মানে ওই মাঝখানটা ধরে রাখা, বল নিচ থেকে তোলা, বল আগে বাড়ানো,
একটা বুলডোজ করা ব্যাপারটাকে। তো আই গেস ক্যাসেমিরোর যে কোনো টিমেই খেলে সবেতেই মানে তার সেই প্রভাবটা বোঝা যায়। ওয়ার্ল্ড কাপ ইয়ারে এরকম পারফরমেন্স রাখা অবশ্যই একটা কোচের হেড কোচের জন্য, দেশের ন্যাশনাল টিমের হেড কোচের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আই গেস ক্যাসেমিরোর এখন বয়স 32-33 বা 33-34 ওরকম টাইপের কিছু হবে। তো একজন এক্সপিরিয়েন্স রয়েছে টিমে, এরকম একটা টিমের জন্য খুবই ভালো একজন ব্যাপার যে ওরকম একজন প্লেয়ার টিমে থাকা যে ইনফর্ম রয়েছে, যে কিনা ইয়াংস্টারদেরকে গাইড করতে পারবে। বিকজ ব্রাজিলের টিমটা যদি দেখো, অনেক ইয়াংস্টার রয়েছে ওখানে, সেখানে ভিনি জুনিয়রের মতো একজন প্লেয়ার রয়েছে যিনি কারো কথা শোনেন না। তো আই গেস এরকম একজন সিনিয়র লোক থাকা উচিত যে কিনা ম্যাচটাকে মনিটর করতে পারবে। অ্যান্ড অফকোর্স গ্রেট পারফরমেন্স, অ্যান্ড যে কোনো টিমে এরকম একজন মাঝ মাঠে থাকা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ। আমি বার্সেলোনার যদি যখন আমরা খেলা দেখতাম রেগুলার, যখন সার্জিও বুস্কেটস মাঝখানটাকে সেরকম ভাবে করতো, গভর্ন করতো, তো ওই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা পজিশন। আমরা অতটা হয়তো সেলিব্রেট করি না ওই পজিশনটাকে, গোল যারা করছে তাদেরকে করি, বাট যারা মাঝ মাঠটা ধরে রাখছে, যারা ডিফেন্স আটকাচ্ছে, অ্যাটাকে বল বাড়াচ্ছে, আই গেস খুবই ইম্পর্টেন্ট একটা পজিশন। এন্ড ক্রেডিটস টু ক্যাসেমিরো যে এই বয়স মানে এখন আগেকার দিনে হয়তো 34-35 বছরটা অনেকটা বেশি বয়স বলা হতো, এখন তাও দেখা যায় যে ফুটবলে অনেকটা বেশি বয়স প্লেয়াররা টানছে। ক্রেডিটস টু দ্য স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট যে কোনো সব টিমেরই, বাট অবশ্যই ক্রেডিটস টু দ্য প্লেয়ার বলা যেতে পারে। একেবারে আমরা অন্যান্য লিগে যাব লাস্ট ফিউ মিনিটস, তার আগে জাস্ট টটেনহাম হটস্পার নিয়ে একটু কথা বলতে হচ্ছে। ডু ইউ সি এনি হোপস? কারণ ব্রাইটনের বিরুদ্ধে 2-2 ড্র এর পর আশা বেঁচে থাকছে টটেনহাম হটস্পারের, মনে হচ্ছে যে কোনোভাবে তারা সার্ভাইভ করবে এবার প্রিমিয়ার লিগে। দেখো, আশা তো বাস্তব, যদি লিডস বা নটিংহাম ফরেস্ট একটু পয়েন্ট নষ্ট করছে, তারা তো মানে 3 গোল 4 গোল দিচ্ছে, তারা তো জিতে আস্তে আস্তে রেলিগেশন জন্য অনেকটা বাইরে চলে যাচ্ছে। তো আই থিঙ্ক খুবই টাফ টাইম এবং খুব আনলাকি একটা টিম টটেনহাম হটস্পার। তুমি যদি গেমটা দেখে থাকো বা হাইলাইটসও দেখে থাকো, তারা হয়তো 3-4 বার পোস্টে মেরেছে। মানে এমন একটা হয়েছে বলটা দুটো পোস্টেই লেগেছে, দুটো সাইড বাড়িই লেগে বলটা বাইরে চলে গেছে, এরকম একটা আনলাকি যাচ্ছে মানে টটেনহাম হটস্পার। বাট ওই গেমটাও কিন্তু খুব ওপেন একটা গেম হয়েছে, খুব ভালো একটা গেম হয়েছে। জাভি সিমন্স, আই থিঙ্ক এক্সেলেন্ট গেম। জাভি সিমন্স মানে উজাড় করে দিয়েছে নিজেকে গেমটা। তুমি যদি হাইলাইটসও দেখবে, সেখানেও দেখতে পারবে মানে গোল ক্রিয়েট করা, বল প্রথম যে গোলটা পেড্রো পোরো করেছে সেটারও বলটা কিন্তু জাভি সিমন্স দিয়েছিল। জাভি সিমন্স কিন্তু মানে পোস্টও হিট করেছে আই থিঙ্ক একবার দুবার, এবং প্রত্যেকটা যেভাবে রান করছিল, কাটিং করা, মিডল দিয়ে ঢোকা, বল বার করা, এক্সেলেন্ট। এবং সেকেন্ড গোলটা তো ওয়ার্ল্ড ক্লাস গোল, কাটিং করে সেকেন্ড বারে রাখা, এক্সেলেন্ট গোল জাভি সিমন্সের। একটা দারুণ ট্যালেন্ট, নেদারল্যান্ডের ট্যালেন্ট, ওয়ার্ল্ড কাপেও নিশ্চয়ই আপনারা দেখবেন। আই থিঙ্ক খুব ভুল না করে পিএসজি তেই ছিল, পিএসজি থেকে এখানে এসছে, এবং শুরুতে আই থিঙ্ক বার্সেলোনা প্রোডাক্ট, বার্সেলোনা থেকে উঠেছে। ইয়েস তো বার্সেলোনার প্রোডাক্ট, সেখান থেকে ছিল পিএসজি, এবং পিএসজি থেকে এবার টটেনহামে। বাট এবং জাভি সিমন্স কাজ ছিল মানে ম্যাচের পর, মানে এরকম একটা গেমের পর যেখানে এত ক্লোজ থেকে ম্যাচটা মানে না বার করা, 2-2 করা ঘরের মাঠে, আই থিঙ্ক পুরো কাজ ছিল জাভি সিমন্স। বাট এক্সেলেন্ট গেম জাভি সিমন্সের জন্য। বাট আমি বলবো অ্যাজ আ ইউনিট খুবই আনলাকি টটেনহাম। আমি জানি না আলটিমেটলি তাদের কি হবে, সময় আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে খুবই, আর কয়েকটা ম্যাচে পড়ে আমি জানি না ইভেন্চুয়ালি তারা কি করবে, বাট খুব আনলাকি। বাট একটা গোল আমি মেনশন করে, আই থিঙ্ক মিটোমার গোল। আই থিঙ্ক মিটোমা প্লেয়ারটা এক্সেলেন্ট প্লেয়ার, শুধু ড্রিবলিং না, আই থিঙ্ক যেভাবে তিনি কিছু গোলও করেন। তুমি যদি গোলটা দেখো, মানে ক্রসটা এলো জাস্ট ওয়ান টাচে, ওরম অন দা আপ, ওরম ফিনিশ, এক্সেলেন্ট ফিনিশ। আর ব্রাইটন টিমটা কিন্তু খুব একটা ভালো টিম, মানে মিড টেবিল টিম, কিন্তু যে ফুটবলটা তারা খেলে না, খুব এক্সাইটিং ফুটবল, তুমি দেখে কখনো বোরিং হয় না। তারা অ্যাওয়েতে খেলুক বা হোমে খেলুক, খুব একটা গুড ব্র্যান্ড অফ ফুটবল খেলে, এবং একটা না নেভার গিভ আপ মেন্টালিটি আছে। তুমি কখনো ব্রাইটনকে খুব রেয়ারলি দেখবে কোনো ম্যাচ হয়তো 3-0 বা 4-1 বা 5-0 এরকম হেরেছে। অনেক মিড টিম কিন্তু হেরে যায় মাঝে সাঝে, কিন্তু ব্রাইটন কিন্তু জেনারেলি এরকম হারে না। তো খুব ভালো একটা কম্প্যাক্ট টিম, তারা আবার সেটা প্রমাণ করলো শেষ মুহূর্তে। 18 মিনিটের জন্য হয়তো টটেনহাম ভেবেছিল এই ম্যাচটা 2-1 জিতবে, 77 মিনিটে গোল এসেছিল জাভি সিমন্সের, 90+5, 18 মিনিট কেটে যায়, লাস্ট মোমেন্টে গোল, সেখান থেকে 2-2, এবং সেখান থেকে হারবে। তো দেখা যাক টটেনহামের কি হয়, বাট খুব একটা ভালো তো আপাতত হচ্ছে। একেবারে তাই। টটেনহামের হেড কোচ উলভারহ্যাম্পটনের সাথে টটেনহামের হেড কোচ অলরেডি রেলিগেটেড, আশা করছেন যে টিম ঘুরে দাঁড়াবে, এবং তিনি আশা করছেন যে জাভি সিমন্সের এই যে ফর্মটা, এটা ইন্সপায়ার করবে গোটা দলকে। বাট লেটস সি হাউ ফার টটেনহাম হটস্পার গোজ।
শেষ কয়েকটা আপডেট অবশ্যই আমরা একটু লিগাতে চলে যাবো, কারণ লিগাতে প্যারিস জার্মান তারা হেরে গেছে। তারা যদি এই মুহূর্তে টেবিল টপে রয়েছে, but লিওনের তারা কাছে। হেরে গেছে একদম লিওনের কাছে এবং গোল করেছে এনরিকে। তো হ্যাঁ। অবশ্যই এটা শকিং রেজাল্ট। তো এনরিকে অবশ্যই আমরা আই থিঙ্ক ব্রাজিলের ফার্স্ট ইলেভেনে না দেখলেও আই থিঙ্ক রিজার্ভে তো অবশ্যই দেখবো। কার্লো অ্যানসেলোটি তাকে ভালো মতনই চেনেন। আর অন্যদিকে স্পেনে যদি যাই, লা লিগার কথা না বলে, বাট কোপা ডেল রে চ্যাম্পিয়ন হয়ে গেছে রিয়াল সোসাইডাড। এবং যেটা সব থেকে ভালো, যেটা সব থেকে বিউটিফুল মোমেন্ট, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন মিকার ওয়ারদাবাল। বলতে গেলে ওয়ান অফ দ্য লেজেন্ড অফ দ্য ক্লাব, এবং লয়্যালটি আরেক নাম বলতে গেলে কিন্তু ওয়ারদাবাল। কারণ তিনি 2020 সালেও যখন রিয়াল সোসাইটির চ্যাম্পিয়ন হয়েছিল কোপা ডেল রে, তখনও কিন্তু তার গোল ছিল। এবং এবার এই 2026 সালে যে অ্যাটলেটিকো মাদ্রিদকে তারা পেনাল্টিতে হারিয়ে, প্রথমে 2-2 ড্র হয়, তারপর পেনাল্টিতে হারিয়ে যে তারা শিরোপাটা জিতলো, এবারও কিন্তু গোল কন্ট্রিবিউশন রয়েছে এই মিকেল ওয়ারদাবাল। সো অবশ্যই লয়্যালটির আরেক নাম হচ্ছে মিকেল ওয়ারদাবাল। সো দ্যাটস ইট ফর নাও, আজকের আমাদের এই 12টার বৈঠক। একদম রাহুল, বিফোর ইউ ফিনিশ, আমরা যেহেতু অন্যান্য লিগ নিয়ে কথা বলছি, আমরা এটা ফলো করি না জেনারেলি। সুইজারল্যান্ডের লিগ যদি কেউ ফলো করে থাকে, সুইস লিগে একটা বিভৎস ভালো সুন্দর স্টোরি উঠে আসছে। এফসি থুন, আমরা অলওয়েজ সুইজারল্যান্ড ফুটবল বললে আমরা ইয়াং বয়েজ বলি বা এফসি বাসেল বলি, যারা বাসেল বা ইয়াং বয় যারা মোটামুটি ইউরোপিয়ান ফুটবল খেলে, যারা লিগটা জিতে আসে। তো এফসি থুন বলে একটা টিম আছে, যারা একটা ছোট্ট শহর, থুন শহরের একটা টিম, যারা কয়েক বছর আগেও থার্ড ডিভিশনে ছিল, তারা পরপর প্রমোশন পেয়ে ফার্স্ট ডিভিশনে আছে, এন্ড নাও দে আর 14 পয়েন্টস ক্লিয়ার অফ দ্য লিগ টাইটেল। মানে তারা এখন টপে রয়েছে উইথ 74 পয়েন্টস ইন 33 ম্যাচেস। বাসেল পড়ে আছে, বাট এফসি থুন ইজ গোয়িং টু উইন দ্য সুইস লিগ, যেটা একটা খুব ভালো একটা স্টোরি হয়ে দাঁড়াবে। আই গেস লিগ জিতলেও তারা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাবে না, তারা ইউরোপা লিগে পাবে বিকজ অফ সুইস লিগের র্যাঙ্কিংস। বাট এটা একটা দুর্দান্ত স্টোরি, যেখানে একটা থার্ড ডিভিশন টিম পরপর প্রমোশন পেয়ে ফার্স্ট ডিভিশনে উঠে, এন্ড দে আর গোয়িং টু উইন দ্য লিগ। মানে হ্যাঁ, একদিকে দেখছি টটেনহামের মতো টিম গোয়িং রেলিগেটেড, আর একজন দেখছি থার্ড ডিভিশনের টিম উঠে এসে লিগ জিতে যাচ্ছে। ইটস আ গ্রেট স্টোরি। রেক্সামও কিন্তু লড়াই করছে ওদিকে চ্যাম্পিয়নশিপে। রেক্সামও পরপর 3 বারে এবার 4 নম্বর প্রমোশনের জন্য লড়ছে। রেক্সাম যদি লাস্ট কয়েকটা ম্যাচ যদি ফর্ম ধরে রাখে, তাহলে কিন্তু তারা প্লে অফের ঢুকে যাবে, এবং প্লে অফ যদি জিতে যায়, তাহলে দেখবো পরের বছরে আমরা রেক্সামকে প্রিমিয়ার লিগ খেলতে। কি এক্সেলেন্ট, একদম ফ্যান্টাস্টিক স্টোরি, দারুণ স্টোরি। এগুলো অনেকটা সেই আমরা ছোটবেলায় ফিফা খেলতাম, শুরু করে প্রমোশন করে করিয়ে আমরা তুলবো। রেক্সাম কিন্তু অনেকটা সেরকমই জায়গায় আছে। মানে রায়ান রেনল্ডস কিন্তু নিজেকে রিয়েল লাইফ ফিফা খেলার মতো একটা ব্যাপার করে ফেলেছে। একেবারেই তাই। সিজন যত শেষের দিকে যাবে, তত এরকম আরো অনেক স্টোরিজ আমরা শুনতে পাবো, আরো অনেক স্টোরিজ নিয়ে আলোচনা করতে পারবো। কোনো টিম যারা অবশ্যই ইউসিএল এর জন্য ঝাঁপাবে, কেউ হয়তো রেলিগেশন থেকে বাঁচার জন্য লড়াই করবে, এবং কেউ হয়তো প্রমোশন পাওয়ার জন্য লড়াই করবে। তো এরকমই আরো অনেক গল্প, আরো অনেক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন। আবার আপনার সাথে দেখা হচ্ছে শুক্রবার, মাই ব্যাড স্যাটারডে আবার 12টার বৈঠক আপনার সাথে দেখা হচ্ছে। তো আপাতত আজকে শোটা এখানেই শেষ করছি, এবং অবশ্যই আপনার যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং যারা এখন নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। অসংখ্য ধন্যবাদ সিনিয়াসিদ এবং রোহান দাকে জয়েন করার জন্য। এখানে শেষ করলাম এই শো, আবার দেখা হচ্ছে পরবর্তী শোতে।